স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। দলটিকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির নেতারা। বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদ এবং জনগণ বাদে অন্য কোনো প্রতিষ্ঠানের নেয়ার এখতিয়ার নেই। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রাজধানীর বাংলা মোটরে নিজস্ব কার্যালয়ে শুক্রবার রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে প্রথমেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনা প্রত্যাখ্যান করে নাহিদ ইসলাম বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখতে হবে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এনসিপি নেতারা বলেন, দেশের ছাত্র জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী লীগকে বিদায় দিয়েছে। তাদের বিচার নিশ্চিত হলেই আলোচনা হলেও হতে পারে। ছাত্ররা ঐক্যবদ্ধ থাকলে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও মন্তব্য তাদের। বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে ছাত্ররা আমরা কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান এনসিপি নেতারা। রাজনৈতিকভাবে নির্যাতিত যেই মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে তা নিঃসন্দেহে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য বানাতে গিয়ে সংশয়ের সৃষ্টি করা হচ্ছে। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। ইফতার অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, শুধু আবেগ দিয়ে দেশের সমস্যা সমাধান সম্ভব নয়, পরিবর্তন মেনে দেশকে এগিয়ে নিতে হবে। শুধুমাত্র অলিক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচনের চিন্তা অযৌক্তিক। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কম গুরুত্বের ইস্যুকে বেশি প্রাধান্য দিয়ে জটিলতা সৃষ্টির অভিযোগ তারেক রহমানের। গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে পতিত আওয়ামী লীগ সুযোগ পাবে, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না সরকারের। কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
তিস্তা প্রকল্প বাংলাদেশের চীনের কোম্পানিগুলোর কারখানার স্থানান্তর এবং দেশটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা নিয়মমাফিক। তবে সবকিছুকে ছাপিয়ে প্রধান উপদেষ্টার চীন সফর ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামী ২৬শে মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও পেকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সফর মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কেমন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। যে কোনো রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু নতুন করে আবার সব পক্ষেরই এই বিষয়টি দরকার পড়ে যে নতুন করে পরস্পরের প্রতি সমর্থন জানানো এবং যে কাজগুলো চলছে সেগুলোকে চলমান কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন প্রকল্প বা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে আলোচনা হবে যে আলোচনা করা দরকার, বড় কিছু হওয়ার কথা না, যেহেতু একটা ইন্টারিম রেজিম, যেহেতু যতক্ষণ আমি মনে করি চীনও অপেক্ষা করবে নির্বাচন পর্যন্ত, কারণ ইন্টারিম তো ইন্টারিমই, তো সেই জায়গায় বড় কিছু হওয়ার কথা, তবে একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কোনো সন্দেহ নেই। শুধু কি তাই, ভূ রাজনীতিতে এই সফরের গুরুত্ব কতখানি? এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কি কোনো বার্তা দিচ্ছে? এবং একটা জিনিস পরিষ্কার যেটা চীন করতে চাচ্ছে সেটা হলো, যেই সরকারই থাকুক না কেন আমি সব সরকারের সাথেই মানে সরকার ওইভাবে ওই মানুষ চিন্তা করে তারা সম্পর্ক করেন না, ওটাই মনে হয় আবার হয়তো পরিষ্কার হবে এবার। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। এখন একটা আমরা কেউ কেউ মনে করছেন যে হয়তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই জন্য একটা প্রতিযোগিতার মতন থাকতে পারে। আমি ঠিক সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না। চীনের সাথে সম্পর্ক আমাদের সহযোগিতা বৃদ্ধি পেলে অন্যরা তো দেখবে, তো তারাও তাদের জায়গাটা ছেড়ে দিতে চাইবে না, সুতরাং সেটা আছে। কিন্তু ঘটনার প্রবাহ যাই থাকুক না কেন, চীন বাংলাদেশের সাথে সম্পর্ক কোন মাত্রায় রাখতে চায় সেটি গুরুত্ব পাচ্ছে এই সফরে, এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর 1টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। গত বছরের 18ই নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নেয় সরকার। ঈদযাত্রায় আশুলিয়া থেকেই ভোগান্তিতে পড়তে পারেন উত্তরাঞ্চলের যাত্রীরা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সংকীর্ণ হয়ে পড়েছে বাইপাইল আবদুল্লাপুর সড়ক। 15 কিলোমিটার জুড়ে রয়েছে খানাখন্দ, ফলে স্বাভাবিক সময়েই যানবাহন চলে ধীর গতিতে। ঈদযাত্রায় সড়কে যাত্রী চাপ কমাতে পোশাক কারখানা ধাপে ধাপে ছুটি দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আবদুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা সড়ক দুটি ঢাকা থেকে দেশের উত্তরবঙ্গে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন এই পথে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার হাজারো যানবাহন চলাচল করে। ঈদযাত্রায় যা বেড়ে যায় কয়েক গুণ। ইপিজেড থেকে আশুলিয়া হয়ে রাজধানীর আবদুল্লাহপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায় সংকীর্ণ হয়ে পড়েছে ঢাকা আশুলিয়া সড়ক, ফলে যানজট লেগেই থাকে। চালকরা বলছেন, পোশাক কারখানায় ঈদের ছুটি হলে শ্রমিকদের ঢল নামবে সড়কে, তখন এই পথটুকু পাড়ি দিতেই পেরিয়ে যাবে ঘন্টার পর ঘন্টা। শ্রীপুর থেকে যে বাইফেল পর্যন্ত এদিকে জ্যাম লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ছিলাম। ওভারব্রিজে যে কাজটা, এটা যদি বন্ধ থাকতো, রাস্তা যদি ক্লিয়ার থাকতো তাহলে হতো, কিন্তু এখানে তো চিপা হয়ে গেছে, যার কারণে জ্যামটা থাকবেই। এছাড়া উন্নয়ন কাজ ঘিরে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ, রয়েছে অটোরিকশার দৌরাত্ম্য, যা যানজটের অন্যতম কারণ। যে খানাখন্দ হলে তো গাড়ি তো যাইতে পারে না, বড় বড় ট্রাকগুলো তো যাইতেই পারে। আমরা যারা ড্রাইভার আছি আমাদের একটু সচেতন হতে হবে। দুর্ঘটনা প্রতিরোধ এবং যানজট কমাতে পোশাক কারখানা ধাপে ধাপে ছুটি দেয়া এবং সচেতনতার তাগিদ সংশ্লিষ্টদের। গার্মেন্ট শিল্পগুলোতে একসাথে ছুটি হওয়ার কারণে অনেক ধরনের প্রতিবন্ধকতা, জ্যাম সৃষ্টি হয়, যার কারণে আমি গার্মেন্টস মালিকদের অনুরোধ জানাবো তারা যাতে
পর্যায়ক্রমে গার্মেন্টস শিল্পগুলো ছুটে যায়। এখানে মালিক এবং চালক উভয়ের যে দায়িত্ব আছে তারা অন্তত সেই আইনটাকে মেনে চলবে, কারণ ঈদকে কেন্দ্র করে একাধিক টিপের আশায় কিন্তু চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়, এতে দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ বলছে সড়কে ঈদের বাড়তি চাপ সামাল দিতে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। মানুষজন যেতে নির্বিঘ্নে, অসুবিধা নেই। আমরা আমাদের যে ম্যান পাওয়ার দিয়ে আমরা গাড়িগুলি ইনকামিং ও আউটগোয়িংটা দ্রুত পার করার ব্যবস্থা করি। সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও ভোগান্তিহীন হবে ঈদযাত্রা, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। পানির অপর নাম জীবন, তবে পানি যদি সুপেয় না হয়ে তা হয়ে ওঠে স্বাস্থ্য সমস্যা সহ মৃত্যুর কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বের মোট জনসংখ্যার 26% সুপেয় পানির সংকটে। বাংলাদেশের 41% মানুষ নিরাপদ পানির সুবিধা পায় না। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সংকট বেশি উপকূলীয় জেলাগুলোতে। অনিরাপদ পানি ব্যবহার করে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। এই চিত্র দেশের উপকূলীয় জেলা খুলনার কয়রা উপজেলার। শুকনো মৌসুমের শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। আমরা আসছি মাদারবাড়ি থেকে, এখান থেকে মাদারবাড়ি 2 কিলো দূর। আমাদের খাবার পানি নেওয়ার জন্য এখানে আসতে হয়, পানির খুব কষ্ট। দক্ষিণ অঞ্চলে আর নেই কোনো জায়গায় পানি, কয়রা থানার মধ্যে আর পানি নেই, আর এই পুকুরের পানি দোকান ছাড়া। শুধু কয়রা নয়, শুষ্ক মৌসুমে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতেও এ সংকট নিত্যদিনের। চারিদিকে নদীখাল থাকলেও নেই পানযোগ্য জল। লোনা পানি এসে গ্রাস করেছে সুপেয় পানির উৎসগুলো। বৃষ্টির পানিতে বছরে 6 মাস কাটলেও বাকি সময় খাবারের পানির জন্য যুদ্ধ করতে হয় বাসিন্দাদের। কষ্ট, খুব বিশাল কষ্ট। তাই বিকালবেলা আমরা রান্না করবো, না পানি নিতে আসবো, পানি নিতে এসে সবার সাথে গন্ডগোল করতে হয়। আমি পাশের গ্রামের থেকে এখানে পানি নিতে আসি, তারপরেও কোনো সময় ফিল্টারে জল পড়ে না, এই একটা অসুবিধা হয়। পাশের গ্রাম থেকে পানি নিতে আসতে হয়, অনেক দূরের পথ, তারপরেও না আসলেও কোনো উপায় নেই। জলবায়ু পরিবর্তন, জলাধার দখল, ভরাট ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই সংকট বলছেন পরিবেশবিদরা। আমাদের যেখানে নগরায়নটা হচ্ছে, নগরায়নটা যে কতটা পরিকল্পিত হচ্ছে সেটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে যে আমরা কংক্রিট দিয়ে ঢেকে ফেলছি, পানি ভূগর্ভস্থে পৌঁছাতে পারছে না সেভাবে, অ্যাকুইফার রিচার্জটা সেভাবে হচ্ছে না। এটা একটা জিনিস ঘটছে। সংকট সমাধানে পানি ব্যবহারের নীতিমালা ও জলাধার দখলমুক্ত করার দাবি পরিবেশবাদীদের। সরকারের খুবই কঠোর মনোভাব নিয়ে এর বিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি ধরে এই এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যদি পাইপলাইন করে দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে এই সংকট কিছুটা হলেও দূর হবে। উপকূলের বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই আমরা প্রকল্প হাতে নিয়েছি, বিভিন্ন ধরনের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা পানির সমস্যার সমাধান করতে পারবো। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের তাগিদ উপকূলবাসীর। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। লাভের আশায় উচ্চ খরচে পেঁয়াজ আবাদ করেও ন্যায্য মূল্য পাচ্ছে না রাজবাড়ির কৃষকরা। উঠছে না খরচের অর্ধেক দামও। লোকসানের মুখে লাখো কৃষক। ওদিকে নাটোরের পরিস্থিতি আরও খারাপ। পাইকারিতে বিক্রি হচ্ছে 12.5 টাকা কেজি দরে। এসব পেঁয়াজ আবার সংরক্ষণের উপায় নেই। একসঙ্গে সব পেঁয়াজ বাজারে আনার কারণেই দরপতন হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। চলতি বছর রাজবাড়িতে প্রায় 37,450 হেক্টর জমিতে আবাদ হয়েছে মুড়ি কাটা ও হালি পেঁয়াজ। শ্রমে ঘামে উৎপাদিত ফসল ঘরে তুলছে কৃষক। এবছর বিঘাপতি 10 থেকে 15,000 বেড়ে উৎপাদন খরচ পড়েছে প্রায় 50,000 টাকা। আবার বীজ সমস্যার কারণে ফলনও কম হয়েছে। কৃষকের দাম বেশি এবং এই যে কাটানে খরচ বেশি, এগুলো তো মনে করেন যে গৃহস্থর লাভ থাকে না। এবার ফলন তো বেশি ভালো হয় নাই এবং দামও কম। উৎপাদন খরচ বাড়লেও প্রত্যাশিত মূল্য পাচ্ছে না চাষি। বাইরে থেকে না আমদানি করলে আমাদের এই পিসগুলো আমরা ভালো একটা মূল্যায়ন পাই। কৃষি বিভাগ বলছে মৌসুমে পেঁয়াজ আমদানির সম্ভাবনা নেই। এবার আমরা আশা করি যে পেঁয়াজ উৎপাদন পিরিয়ডে কোনো প্রকারের পেঁয়াজ আমদানি হবে না। তারা ধীরে ধীরে পেঁয়াজটা সংরক্ষণের মাধ্যমে ধীরে ধীরে বাজারজাত করলে পরে পেঁয়াজের দাম পেয়ে যাবে এবং সংরক্ষণের দিক দিয়ে প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে নাটোরের বাজারগুলো পেঁয়াজে ভরপুর, তবে ধস নেমেছে দামে। নলডাঙ্গা হাটে প্রতিমণ বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা দরে। কৃষক বলছে এ পেঁয়াজ সংরক্ষণের উপায় নেই। দাম না বাড়লে লোকসান গুনতে হবে তাদের। পেঁয়াজের বাজার 500, 600, 700 এরকম দাম হলে কৃষক কিভাবে বাঁচবে বলেন? খরচা হিসাবে, লেবার কস্ট হিসাবে টাকা উঠবে না। রাত্রে যদি আমরা নিয়ে যাই, সকালবেলা দেখা যায় মুখ পচে যায়, ওই জন্য এটা চাহিদা কম।
ব্যবসায়ীরা বলছেন প্রতিদিনই দাম কমছে, অস্থির বাজারে তাদেরও লাভ হচ্ছে কম। ব্যবসায়ীরা যে এত কম দামে মাল কিনতেছে, তারপরেও তারা বাজারে তারাও লস খাচ্ছে। পেঁয়াজটা যদি আলুর মতো রাখা যেত স্টোরে মরে, তাহলে কৃষক এভাবে লস খাইতো না। দরপতনের একটা ব্যাখ্যাও দিলেন কৃষি বিভাগ। প্রাকৃতিক দুর্যোগ এবং কোনো রোগবালাই না থাকায় আমাদের পেঁয়াজের উৎপাদনটাও হেক্টর প্রতি বেড়েছে, যার কারণে পেঁয়াজের সরবরাহ বেড়েছে এবং সে কারণেই বাজারে আসলে পেঁয়াজের দামটা একটু কমে গেছে। নাটোরে এবছর পেঁয়াজ চাষ হয়েছে ৭,০৩৪ হেক্টর জমিতে। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের নাচলে চাষ হচ্ছে 12 মাসি কাটিমন জাতের আম। এক সফল উদ্যোক্তা দেখা দেখি বাণিজ্যিকভাবে আবাদে ঝুঁকছেন অনেকে। রোজায় এ আমের চাহিদা ব্যাপক। বাগান থেকে বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি। অসময়ে গাছে গাছে ঝুলছে আম, আবার একই গাছে ধরেছে মুকুলও। বাণিজ্যিকভাবে 12 মাসি কাটিমন জাতের এই আমের চাষ শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল এলাইপুরের রুবেল হক। 5 বছর আগে প্রায় 20 বিঘা জমিতে বাগান গড়েন এই উদ্যোক্তা। রোজা ঘিরে 4 মাস আগে পরিচর্যা শুরু করেন রুবেল। এরই মধ্যে শুরু হয়েছে আম সংগ্রহ। বাগান থেকে মানভেদে বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি। কাটিমন আম আমি গত 5 বছর থেকে আপনার বাণিজ্যিকভাবে চাষ করছি। 10-15 লাখ টাকা এই সিজনে আমার লাভ হবে। বছরে হিসাব করতে যায় আমার প্রায় 20 বিঘাতে আপনার 30 লক্ষ টাকা মতো লাভ আসছে। তবে আমরা একটু বাইরে রপ্তানি যদি করার কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা সবচেয়ে লাভবান বেশি হবো ইনশাল্লাহ। ব্যবসায়ীরা বলছেন অসময়ে ফলন হলেও এই আমের স্বাদ বেশ, তাই চাহিদাও ভালো। বাজারে যে চাহিদা আপনার বড় আমের, এখানে এসেই দেখা গেল যে আম বড় আছে। এই আমগুলো খেতে খুব সুস্বাদ লাগে এবং মজাদার। মানুষের মধ্যে সারা অনেক আছে, এই আমের চাহিদা অনেক। বাগানের আপনার আমটাও ভালো, আমটা ফ্রেশও থাকে, আর আমগুলা লাভও হয় আমাদের। কাটিমন জাতের আমের ভালো ফলন ও ন্যায্য মূল্য নিশ্চিতে চাষিদের সহায়তা করছে কৃষি বিভাগ। এটি বর্তমানে আমাদের দেশে ব্যাপকভাবে চাহিদা রয়েছে। তবে উৎপাদন যদি আমরা বেশি করতে পারি, সরকার এটি প্রয়োজনে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি হবে। ভালো লাভ হওয়ায় রুবেল হকের মতো অনেকেই কাটিমন আমের বাণিজ্যিক চাষ শুরু করেছেন নাচল উপজেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের শ্রীনগর ইউনিয়ন পরিষদে নেই নিজস্ব কোনো ভবন। যে এলাকা থেকে চেয়ারম্যান হন সেখানে অস্থায়ী পরিষদ বানিয়ে অফিস করেন। পরিষদের বারবার এমন স্থানান্তরের ফলে ভোগান্তিতে জনগণ। 2003 সালে সাদিকপুর ইউনিয়ন পরিষদ ভেঙে সাদিকপুর ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। এরপরে শ্রীনগরে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ওসমান গনি। কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় একটি বাজারের অস্থায়ী অফিস থেকে। এরপর ইউপি চেয়ারম্যান পদে ক্ষমতার পালাবদল হয়েছে অনেকবার। সবাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সরকারি অর্থায়নে অফিস কার্যক্রম চালান। প্রতিবার এমন স্থানান্তরের ফলে ইউনিয়ন পরিষদ সেবা নিতে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। অনেকে এখানে এসে ঘুরেও যা যে ইউনিয়ন পরিষদ তো শ্রীনগর পুরান বাজার। কিছু কিছু চেয়ারম্যান কিছুদিন কাজ করার পর যার যার বন করার মতো অন্যখানে বাড়িতে একটা পকেট অফিস তৈরি করছে। স্থায়ী ভবনের দাবি ইউপি সদস্যের। তো ওইখানে একটি মাত্র রুম বিদায়, এখানে কিন্তু এগুলো করা কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, যে কারণে আমার অস্থায়ীভাবে এই কার্যালয় করতে হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সেখানে আমাদের পরবর্তীতে যদি আমরা উপযুক্ত জায়গা নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের জায়গা থেকে যাতে সরকারিভাবে ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা সম্ভব হয়, সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সর্বাত্মক সহযোগিতা করব। সেবা প্রাপ্তি সহজ হবে এমন একটি স্থানে স্থায়ী পরিষদ ভবনের নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।